বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইভলিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনি যান এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন বঙ্গশ্রী চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে নিউজটা পোস্ট করলেই আপনাদের ফোনে বা আপনাদের ডিভাইসে চলে যায়। দেশ ও রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নগতি হলেও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভীত সাধারণ মানুষ। জনজীবন তুলনামূলক গত বছরের থেকে কিছুটা গতি পেলেও স্বাভাবিক হতে এখনও দীর্ঘদিন সময় লাগবে। বিশেষজ্ঞ ডক্টর শিবায়ন সরকার জানান আরও বেশি প্রয়োজন সতর্কতা। করোনা বিধিনিষেধের পাশাপাশি তিনি জানান সর্দি কাশি কিংবা জ্বর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি হতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। দীর্ঘ 1.5 বছর ডাক্তার শিবায়ন সরকার প্রায় 200-রও বেশি করোনা আক্রান্তের চিকিৎসা করে চলেছেন। চলুন শোনা যাক ডক্টর শিবায়ন সরকারের প্রতিক্রিয়া। প্রথমত বলি নমস্কার, আমার নাম ডক্টর শিবায়ন সরকার। আমি একজন এমডি মেডিসিনের ডাক্তার, জেনারেল মেডিসিনের ডাক্তার। আর বিগত দেড় বছর ধরে আমি করোনার চিকিৎসা করছি এবং বেশিরভাগ টাইম ইন্টেন্সিভ কেয়ার নিয়ে চিকিৎসা করি। প্রথম ওয়েভে যে ধরনের কমপ্লিকেশনস আমরা পেয়েছিলাম সেগুলো সেকেন্ড ওয়েভের মতন এত গুরুতর ছিল না এবং প্রচুর পেশেন্টকে বাঁচিয়ে সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছিল ফার্স্ট ওয়েভে। সেকেন্ড ওয়েভে জিনিসটা আরও গুরুতর হয়ে যায় এবং বেশিরভাগটাই ডিলেড প্রেজেন্টেশনের জন্য অনেক দেরি করে পেশেন্টরা এসে কমপ্লিকেশনস নিয়ে আসে। তো বেটার সর্দি কাশি জ্বর হলে ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের কাছে সাজেশন নেওয়া, কোভিড টেস্টটা ডাক্তার ইমিডিয়েটলি করবে সেটা করানো এবং সেটা দেখে যদি হোম কোয়ারেন্টাইন মানে আইসোলেশনে থেকে বাড়ির লোকজনের সদস্য থেকে আলাদা হয়ে থেকে যদি বাড়িতে বসে চিকিৎসা করা যায় সেটা ডাক্তার ডিসাইড করবে এবং সেটা করা যেতে পারে, বাড়িতে থেকে করা যেতে পারে। তবে আইসোলেশনে থাকতে হবে, আলাদা হয়ে থাকতে হবে। বাড়ির কোনো একজন সদস্য তাকে দেখাশোনা করবে আর তার সর্বস্ব জিনিস মানে তার খাওয়ার বাসনপত্র, বাথরুম পায়খানা শুধু আলাদা হবে। আর বাড়ির কোনো সদস্য তাকে রেগুলারলি যেতে লাগবে, দেখাশোনা করবে এবং কোভিডটা সেরে যাবার পরে যে সদস্য দেখছিল তারা কোভিড টেস্ট করবে। থার্ড ওয়েভ নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এখনো সেইভাবে গুরুতরভাবে শুরু হয়নি। সেকেন্ড ওয়েভটা শেষের দিকেই প্রায়, তাও আমাদের পশ্চিমবঙ্গে এখন যথেষ্ট লোকের ধরা পড়ছে। পরিমাণ অনুসারে কম। আগে যে হাহাকারটা ছিল যে হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না, রোগীর চিকিৎসা পাচ্ছে না বেড না পাওয়ার জন্য, তারপরে সেই অবস্থাটা আগে থেকে কমছে। এখন যথেষ্ট পরিমাণে বেড আছে, লোকেরা চিকিৎসা পাচ্ছে, সরকারি হোক বেসরকারি হোক। কোভিড পেশেন্টকে কোন সময় হসপিটালে নিয়ে আসা উচিত? আপনি এতদিন ধরে দেখছেন যে আপনি তারপরে হাঁটছেন। জ্বর সর্দি কাশি যখনই দেখা যাচ্ছে পেশেন্টের, তখন ডিলে না করে উইদিন আ স্প্যান অফ 2 to 3 ডেজের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। এবার ডাক্তার ডিসাইড করবে, কোভিড টেস্ট তো ইনিশিয়ালি হবে, ডাক্তার ডিসাইড করবে যে পেশেন্টটাকে বাড়িতে রাখার মতো না হাসপাতালে পাঠানো। জেনারেলি ডাক্তার যেটা করাচ্ছে যে কিছু মিনিমাম টেস্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ডি ডাইমার, সেরাম ফেরিটিনিন পজিটিভ হওয়ার পরে ইনিশিয়ালি কোভিড টেস্টটা করাচ্ছে, করিয়ে নিয়ে একটা এইচআরসিটি থোরাক্স করাচ্ছে। যদি পজিটিভ আসে এইচআরসিটি থোরাক্স হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ থোরাক্স, সেটা করে নিয়ে যদি ওটা পজিটিভ আসে তাহলে মানে কোভিড পজিটিভ আসে এবং সিটি স্ক্যানের যে রিপোর্টটা সেটা যদি গুরুতর হয় তাহলে ভর্তি করার সময় উপায় নেই। বাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে জ্বর সর্দি কাশি নিয়ে চলে আসাটাই বেটার। বাড়ি বসে প্যারাসিটামল খেয়ে জ্বর আটকে খুব একটা লাভের লাভ হয়। আর প্রিকশনারি মেজার সব রকম নেওয়া উচিত। আগেও যেমন ফার্স্ট ওয়েভ থেকে যেমন মাস্ক পরা হচ্ছিল, স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছিল, ডিস্টেন্স মেনটেন করা হচ্ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং যেটাকে বলা, সেগুলো এখনো মেনটেন করে যেতে হবে। এখনো আমরা সকালবেলা বাজারে দেখছি যে প্রচুর লোক মাস্ক পরে বেড়াচ্ছে এবং
কোনো রকম ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না, তো সেগুলো যদি আবার হয় এবং বাই চান্স এখন তো কিছুদিন পরে লকডাউনের ইয়েটাকে বাস চলাচল শুরু হয়ে যাবে, ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, তো এইরকমই যদি লোকেরা কশাস না হয় এবং প্রিকশনারি মেজার্স না নেয়, সাবধান যদি না হয়, তাহলে আবার একই রকম অবস্থা, সেকেন্ড ওয়েভের মতনই অবস্থা। যত ভ্যাকসিন নেওয়ার পরও কি কোনো হতে পারে, মানে ভ্যাকসিন নিলে যে হবে না তার কোনো গ্যারেন্টি হতে পারে, কিন্তু ভ্যাকসিন নিলে অ্যাটলিস্ট রোগটা গুরুতর হবে না। আর ভ্যাকসিনটা নেওয়ার মানে আপনার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, মানে শরীর এই রোগটাকে চিনতে পারবে, চিনে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করবে। সেই ইমিউনিটিটাকে, সেই প্রতিরোধ ক্ষমতাটাকে গ্রো করার জন্য দ্বিতীয় ভ্যাকসিনের 4 সপ্তাহ পেরিয়ে যেতে হবে, তারপরে সেটা ডেভেলপ করতে হবে। ফার্স্ট ভ্যাকসিন এখন 83 দিন পরে, সেকেন্ড ভ্যাকসিন আরও 4 সপ্তাহ পরে সেই ইমিউনিটিটা ডেভেলপ করবে, অ্যান্টিবডিটা ডেভেলপ করবে, তাহলেই মানে ভ্যাকসিনটা কার্যকরী হবে। তার মধ্যে যদি কোভিড হয়ে যায় কিছু করার। একটা লাস্ট প্রশ্ন করছি যে সাধারণ মানুষ জীবনযাত্রা যেভাবে চলছে, কিছুটা স্লো হলেও চলছে, সেক্ষেত্রে এবং গর্ভবতী মায়েরা, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে তারা কিভাবে চলবে? যেমন যারা নিত্যদিন না বেরোলে যাদের সংসার চলবে না, এরকম যেমন মানুষ আছে, আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এখন প্রেগনেন্সি পিরিয়ড চলছে, সেই সব ক্ষেত্রে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, যাদেরকে রোজ আমাদেরকে রোজ বেরোতে হচ্ছে, উই হ্যাভ টু সি দ্য পেশেন্টস, আমাদের তো উপায় নেই, রোগীদের দেখতেই হবে। এবার বেশ কিছু মানুষ আছে তাদের মানে রোজগার আমদানিতেই সংসার চলে, তো তাদেরকে বেরোতে হচ্ছে, তো তাদেরকে প্রিকশনারি মেজার হিসাবে মাস্কটা রেগুলারলি পরা, একটা ডিস্টেন্স মেনটেন করা, আর চেষ্টা করা যাতে ঠান্ডা না লাগে, সর্দি কাশি এসব জ্বর অ্যাভয়েড করার চেষ্টা করা, যদিও এটা সম্ভব নয় পুরোপুরি, কেননা বৃষ্টি বাদলা দিনে তো ভিজেই যাবে ঠান্ডা গরমের সময়, তো সর্দি কাশি হচ্ছে। আর কি যতটুকু প্রিকশন মেনটেন করা যায়, মাস্কটা পরে থাকা, হাতে স্যানিটাইজার ব্যবহার করা, ডিস্টেন্স মেনটেন করা, খুব মানে ভিড়াকার এলাকায় না যাওয়া, এগুলোই আর কি যতটুকু প্রিকশনারি মেজার, যতটুকু কনসিয়াসলি কাজ করা যেতে পারে ততটুকু। গর্ভবতী মায়েদের জন্য জেনারেলি গর্ভবতী মা, এখন যা অবস্থা লকডাউনের মধ্যে কেউ তো ঘর থেকে বেরোচ্ছে না, গর্ভবতী মায়েরা যারা বাড়িতে আছেন তাদের সংস্পর্শে বেশি লোক যেন না যায়, যে খেয়াল রাখছে একজনই খেয়াল রাখবে, পরিবারের প্রত্যেকটি সদস্য গিয়ে যেমন আমাদের সাধারণ সময় কনগ্র্যাচুলেট করে বা বাড়ির প্রত্যেকটি মেম্বার দেখতে যায়, সেগুলো না করাটাই এখন ভালো। কারণ গর্ভবতী মায়েদের কোভিড হওয়ার সম্ভাবনা, মানে অনেক গর্ভবতী মায়েদের কোভিড পাওয়া যাচ্ছে, মানে বেশিরভাগ কম্প্রোমাইজ পেশেন্ট যারা আছে, মনে করুন যাদের হার্টের ব্যায়াম আছে, যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে, যাদের ইস্কেমিক হার্ট ডিজিজ আছে, সুগার আছে, প্রেশার আছে, জেনারেলি তারাই বেশিরভাগটাই হচ্ছে, এফেক্টেড হচ্ছে কোভিড। আমরা সেকেন্ড ওয়েভে অনেক কম বয়সের কোভিড পেশেন্ট পেয়েছি এবং অনেকেই মারা গেছে, তাদেরকে বাঁচানো যায়নি, বেশিরভাগটাই কিন্তু ডিলেড প্রেজেন্টেশন, দেরি করে আসে। মানে আমি প্রচুর পেশেন্ট পেয়েছি যাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ভাই তোমার জ্বর কবে থেকে, কেউ বলছে 12 দিন, কেউ বলছে 16 দিন, কেউ বলছে বেশ কিছুদিন ধরে হলো, প্রায় মাসখানেক ওষুধ খেয়ে কাটাচ্ছে, তারা তখন আমাদের কাছে এসে পৌঁছেছে যখন তারা নিঃশ্বাস একেবারেই নিতে পারছে, তখন আমাদের কাছে এসে পৌঁছেছে বা অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে। পাতলা পায়খানা নিয়ে, এখন পাতলা পায়খানাও একটা কোভিডের সিমটম হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা নিয়ে হয়তো 1 সপ্তাহ ধরে মেট্রোজিল খেয়ে যাচ্ছে বলে, ওষুধের কাউন্টারে গিয়ে দোকান থেকে ওষুধ খেয়ে যাচ্ছে, এগুলো পাওয়া যাবে না, এগুলো মানে মুশকিল। এখন এগুলো করলে মানে 3 থেকে 4 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে বেটার কোনো একজন ডাক্তারকে দেখানো, তার একটা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া, কি পরীক্ষা করাতে হয় জানা, ডাক্তারের কাছে রিভিউ করা, ডাক্তারকে বলা যে আমার এই কন্ডিশন, ডাক্তারকে ডিসাইড করতে দিতে হবে পেশেন্টটাকে বাড়িতে রেখে চিকিৎসা করা যেতে পারে হাসপাতালে। খুব খারাপ লাগছে।
এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনারের টিম রাজ্যে এসেছে। তারা নিজেরাই রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন যে ভোট পরবর্তী হিংসা চলছিল, যারা ঘর ছাড়া হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে ঘরে ফেরাতে হবে এবং এখনও পর্যন্ত কোথায় কোথায় ভোট পরবর্তী হিংসা চলছে সেগুলোও নিজের চোখে পরখ করে দেখতে এসেছিলেন এবং যারা ঘর ছাড়া তাদেরকে ঘরে ফেরানোর জন্য তারা এসেছিলেন। সেই মতোই যাদবপুরে যারা আজ আসে সেখানে তারা বাধাপ্রাপ্ত হয় এবং তাদেরকে দেখে বিক্ষোভ দেখায় স্থানীয় কিছু লোকজন ও পুলিশ তাদের বাধাপ্রাপ্ত করে বলে ওই টিমের কিছু সদস্য জানিয়েছে। हाई कोर्ट ने जो कमेटी बनाई थी उस कमेटी के मेंबर के नाते, वाइस चेयरमैन ऑफ द नेशनल कमीशन फॉर माइनॉरिटीज के नाते जो हमारे पास कंप्लेंट्स थी, जो हाई कोर्ट कोलकाता हाई कोर्ट के पास कंप्लेंट्स थी, उन कंप्लेंट्स को देखने के लिए यहाँ पर आए थे। हमने यहाँ पाया कि 40 से ज्यादा घर ऐसे हैं जो डिस्ट्रॉय हो गए हैं, जो यहाँ नहीं रहते। कुछ गुंडों ने हम पर भी अटैक करा, पुलिस पर भी अटैक करा, हमें मारने की कोशिश करी, हमें भगाने की कोशिश करी। ये हाल हमारे साथ है। तो एक आम सामान्य आदमी के साथ क्या होगा? लोकल पुलिस को ऑलरेडी इन्फॉर्म करा, लोकल पीएम को इन्फॉर्म करा, लोकल पुलिस को इन्फॉर्म करा, नो वन इज प्रेजेंट हियर। ये बहुत ही मतलब मेरे साथ अगर पुलिस नहीं आके खड़ी होगी तो आम पब्लिक के साथ कहां से आकर खड़ी होगी? ये बड़ा अफसोस की बात है। एक बार देखिए, आप इन्हें दिखाइए कैसे मुझे मारने के लिए, ये सब मुझे मारने के लिए उतावले हो रहे हैं। ये देख लीजिए आप, ये बिल्कुल मुझे मारने के लिए तैयार खड़े हैं। ये वीडियो एक बार देखिए आप। করোনা পজিটিভ রোগীদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার অভিনব উদ্যোগ। করোনা নামক ভাইরাস সংক্রমণে ভারতবর্ষ তথা বিশ্বে এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। করোনা ব্যাধির কারণে লকডাউন, আর এই লকডাউনে করোনা রোগীরা, আক্রান্ত রোগীরা মানসিকভাবে বিপর্যস্ত। এই মুহূর্তে তাদের ভারাক্রান্ত মনকে আনন্দে ভরিয়ে তুলতে সরকার মডেলিং ও রূপালী মডেলিংয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাদের এই মুহূর্তে উদ্যোগ। কোভিডে আক্রান্ত রোগীর মনে একটুও শান্তি ও ভালোবাসার আশ্বাস জোগাতে বিভিন্ন সেন্টারে রোগীদেরকে একটু স্বস্তি দিতে স্বেচ্ছাশ্রম এমনই উদ্যোগ। বেশ কয়েক মাস ধরে গোটা শ্রীরামপুর জুড়ে কোনো একটি অজানা রোগে মারা গেছে বেশ কয়েকশো পথের কুকুর, আর এর জেরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীদের বক্তব্য, কুকুরগুলির প্রথমে কোমরের জায়গা থেকে অবশ হতে শুরু করে, এরপর গোটা শরীর নিয়ে আর উঠতে পারে না, মুখ থেকে ক্রমশ লালা বের হতে হতে দু একদিনের মধ্যেই মারা যাচ্ছে কুকুরগুলি। শ্রীরামপুর বটতলা এলাকাতেও বেশ কয়েকদিনে মারা গেল বেশ কয়েকটি কুকুর। এছাড়াও শ্রীরামপুরে ঢুলিপাড়া, জেএন লাহিড়ি রোড সহ একাধিক এলাকায় এই রকম অজানা রোগে মারা যাচ্ছে কুকুর। এলাকাবাসীরা অবিলম্বে সরকারি হস্তক্ষেপ দাবি করে বলেছে, অবিলম্বে রোগাক্রান্ত কুকুরগুলিকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, রোগের কারণ খতিয়ে দেখতে হবে। এখানে দীর্ঘদিন ধরে কুকুরগুলো থাকে, তো হঠাৎ দেখা যাচ্ছে যে কুকুরগুলো কাশছে, মুখ দিয়ে লালা পড়ছে, কিছুক্ষণ থাকছে, তারপর খানিকক্ষণ কোমরের কাছ থেকে পড়ে যাচ্ছে আর উঠতে পারছে না, তার খানিকক্ষণ বাদেই মারা যাচ্ছে। এরকম এই কয়েকদিনের মধ্যে প্রায় 5-6খানা কুকুর মারা গেছে। এখন আপনি দেখছেন এইখানে একটা, ওখানে, তারপর আরও 4-5টা কুকুর রাস্তায় ঢুকছে। তো আমরা এখানে খাবার দাবার দিই, সমস্ত কিছুই কুকুরদের ব্যবস্থা করা হয়, কিন্তু ঠিকঠাক চিকিৎসা না পাওয়ার ফলে কুকুরগুলো মারা যায়। কেউ কি খাইয়ে দিচ্ছে মনে হচ্ছে? না, সেরকম কোনো নেই, এখানে কেউ কিছু খাওয়ানো নেই, বরঞ্চ বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে কুকুরদের খাওয়ানো হয় রোজই। এখানে 2-3 জন মহিলা, আমার নিজের কাকিমা, আরও কয়েকজন আছে, এই সুশান্ত দা, এরা মিষ্টি সমস্ত খাওয়ানো হয়, কিন্তু এখানে কুকুরকে মেরে ফেলা। কি মনে হচ্ছে? একে তো এমনি সময় করোনা ভাইরাসের মধ্যেই হচ্ছে, তার মধ্যে এই অবস্থা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো ওই ধরনেরই কোনো রোগে এরা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, আমাদের তো সেটাই মনে হচ্ছে।
আমরা চাইছি যে যাতে এদের কিছু চিকিৎসার ব্যবস্থা সরকারের কাছ থেকে অনুরোধ করবো যে যদি কিছু চিকিৎসা এদের তাদের ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য। আপনার নাম? আমার নাম তাপস দাস। বিধানসভায় সর্বদলীয় বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচি তিনি বলেন রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আগামী 2রা জুলাই। ওই দিন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন এবং 4ঠা জুলাই ছুটি থাকার জন্য 5 ও 6 তারিখ রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক হবে। এরপর 7 তারিখ দুপুর 2টোয় হবে বাজেট পেশ। 8 তারিখ বিধান পরিষদের প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি জানান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সভাপতিত্বে প্রথমে সর্বদলীয় বৈঠক হয়। তাতে বিজেপি পরিষদীয় দলের নেতা প্রতিনিধিরা তারা অংশ নিয়েছিলেন। বিধান পরিষদ গঠনের উদ্দেশ্যে সেদিনকে বিশদ আলাপ আলোচনা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে মাননীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই অ্যাডহক কমিটি মিটিং করবার পর সিদ্ধান্ত নেয় আলাপ আলোচনার পরে যে বিধান পরিষদ গঠন হবে। যা এখানে রে করা হয় তার কপি আমরা বলেছি সমস্ত সদস্যদের কাছে তাদের পরিষদীয় দলের মাধ্যমে হোক যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেওয়া। দ্বিতীয় অর্ধে যেটা হলো সেটা হচ্ছে যে বিজনেস অ্যাডভাইসারি কমিটির মিটিং, সেখানেও সকলে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে 2 তারিখে 2 জুলাই 2 তারিখে 2টোর সময় রাজ্যের মাননীয় রাজ্যপাল তিনি ভাষণ দেবেন এখানে এসে বিধানসভায়। 7 তারিখে দুপুর 2টোর সময় বাজেট প্রেজেন্টেশন হবে। জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডলের উদ্যোগী ও প্রচেষ্টায় HPCL এর আর্থিক সহায়তায় কোভিড-19 অতিমারিতে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ক্যানিং মহকুমা হসপিটালকে 7টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। ক্যানিং মহকুমা এলাকায় বাড়ছিল কোভিড আক্রান্তের সংখ্যা, এছাড়াও জেলার অন্যত্র বাড়ছিল আক্রান্তের সংখ্যা। বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটা কমে গিয়েছে এই মহকুমা এলাকায়। বিগত দিনের পরিস্থিতি আবার পুনরায় যাতে না হয় সেই কারণে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। আমি 5 কোটি টাকা একজন সাংসদ দাদাও যেমন পায় আমিও তেমনি পাই, কিন্তু আমার 7 বিধানসভা কেন্দ্রে এই মিলিয়ে 30-37টা আমি অক্সিজেন সিলিন্ডার ডিস্ট্রিবিউট করেছি ক্যানিং সাব ডিভিশনাল হাসপাতালে। সাব ডিভিশন হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মহাশয় এখানে আছেন, আর ক্যানিং সাব ডিভিশনের ACMEH এখানে আছে, আর সাব ডিভিশনাল অফিসারও এখানে উপস্থিত। এখানে আরও অনেক আধিকারিক ছিলেন। এখানে ক্যানিং বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন এখানে। তো আমরা দিয়েছি যে কোভিডের দ্বিতীয় ঢেউ হয়তো আমরা সামাল দিতে পেরেছি, কিন্তু কোভিডের তৃতীয় ঢেউ আসবে বিশেষজ্ঞরা বলছে যদি আমরা নিজেরা সচেতন না থাকি। মানুষের পাশে থাকার জন্য, সমাজের পাশে থাকার জন্য একজন সাংসদ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে ক্যানিং সাব ডিভিশনালের যে হাসপাতাল কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে, তো কোভিড রোগীর সাথে সাথে অন্যান্য রোগীর পাশে, মুমূর্ষু রোগীর পাশে থাকবে আমার এই অক্সিজেন সিলিন্ডার। 5 কোটি টাকা দিয়ে ডিভিশন করলে প্রত্যেকটি কেন্দ্র
হাউজিং কমপ্লেক্স তৈরি করতে কী প্ল্যানে তৈরি করা হচ্ছে সেই সমস্ত তথ্য কলকাতা কর্পোরেশনকে এখন থেকে জানাতে হবে। জল কোথা থেকে আসবে বা জল নিকাশি কী ব্যবস্থা কীভাবে হবে ওই সমস্ত দেখে তারপর হাউজিং কমপ্লেক্সগুলির অনুমতি দেবে কলকাতা কর্পোরেশন। কলকাতায় যতগুলি শৌচালয় তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে এখনও অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। আগামী সপ্তাহে বোর্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে তা জানাতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। মিটিংয়ে কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। একটা সিদ্ধান্ত হলো যে আমাদের অনেক কলকাতায় হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যেগুলো একটা একটা বিল্ডিং, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যেখানে বড় বড় প্রজেক্ট হচ্ছে, ধরুন অভিষিক্তার মতন প্রজেক্ট বা বড় প্রজেক্ট হচ্ছে, সেইখানে দেখা যাচ্ছে যে ড্রেনেজ একটা ক্লিয়ারেন্স দিয়ে দিল, জল একটা দিয়ে দিল, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমরা ড্রেনেজেরও কানেকশন 5,000 ফ্ল্যাট, 2,000 ফ্ল্যাট, 1,000 ফ্ল্যাট, তাদের যতটা পরিমাণ ড্রেনেজ দরকার সেই ড্রেনেজটা আসছে না। অথচ 2 লক্ষ স্কোয়ার ফিটের ওপরে হলেই নিজস্ব এসটিপি থাকতে হবে এবং সেই এসটিপির 10 বছর মেনটেনেন্স কাকে দিচ্ছ সেটা জানাতে হবে। সেইটাকে এবার থেকে আমরা মাস্ট করে দিলাম। যেখানে প্রজেক্ট হচ্ছে, ছোট 2-4টে বাড়ি, 10টা, মানে এরকম ছোট বাড়ি, 8 তলা 10 তলা বাড়ি, তার ক্ষেত্রে না, যেগুলো হাউজিং কমপ্লেক্স হচ্ছে তার ক্ষেত্রে নিজস্ব এসটিপি থাকবে। আগের থেকে একটা রয়েছে SWM, তারা স্পেস দেবে, আমরা সেখানে কম্প্যাক্টর বসাবো বা নিজেদের কম্প্যাক্টর বসাতে হবে। তৃতীয়, তাদের জলের কি ব্যবস্থা হলো, আমরা যদি জল না দিতে পারি তাহলে এত পরিমাণ ফ্ল্যাটের জন্য সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমরা তুলতে দেব কিনা, নাকি তারা রিইউজ অফ মেজরিটি ওয়াটারটাকে রিইউজ করবার মতন তার প্রজেক্ট করবে কিনা, সেইটার বেসিসে এবার থেকে স্যাংশন দেওয়া। স্ট্যান্ডালোন বিল্ডিং এর কথা বলছিল, যেখানে বড় প্রজেক্ট, সেটার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট সিদ্ধান্ত যে আমরা এই বড় বড় কমপ্লেক্স যেগুলো হচ্ছে, আরবানার মতন কমপ্লেক্স বা তাদের জল কোথা দিয়ে আসবে, ড্রেনেজে তাদের নিজেদের এসটিপি থাকতে হবে আর SWMটা ইয়ে করতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কিছু প্রমোশন আজকে স্যাংশন করা হয়েছে, যে কিছু ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলে কিছু প্রমোশন হচ্ছে। কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর দেবাঞ্জনকে 23 তারিখ আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছিল এবং এই বিষয়ে আরও ভালো করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে দেবাঞ্জনের পিসি চেয়েছিল। সেই মতো সব দিক বিবেচনা করে আদালত 6 দিন অর্থাৎ 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তার পিসি নির্দেশ দেয়, আর সেই মতোই আজ তাকে আবারও আলিপুর আদালতে নিয়ে আসা হলো। দেবাঞ্জন, তোমার কি ফাঁসানো হচ্ছে? দেবাঞ্জন, কিছু বলতে চাও? দেবাঞ্জন, দেবাঞ্জন, কিছু বলবে? দেবাঞ্জন, আজকে আমাদের বক্তব্য ছিল, মেন যেটা বক্তব্য সেটা হচ্ছে ন্যাচারালি ইনভেস্টিগেশন অফিস যারা তদন্ত করছে, আমি 2টো ডেট দিয়েছি। ছেলেটা 2018 সালে একবার স্মৃতিতে ডক্টর নিয়োগীর কাছে উনি মেন্টাল চেক আপ করেছিলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে উনি ডক্টর নিয়ে গিয়ে ওনাকে একটা ইয়ে পাঠিয়েছিলেন যে আনোয়ারসা রোডে, যেখানে আমার কি বলবো, যে যারা আপনার মেন্টাল ডিস্টার্ব থাকে তাদেরকে একটা কাউন্সিলিংয়ের জন্য বলেছিলেন। তো ন্যাচারালি এই দুটোর থেকে আমরা বুঝতে পারছি ওর একটা মেন্টাল কোনো প্রবলেম থাকতে পারে। সেই মর্মে আমি একটি দরখাস্ত করেছি। দরখাস্ত করার পরে সেই দরখাস্ত লার্নেট কোর্ট দেখছেন, বিচার করে আজকে আমরা বেল চাইলাম। তার কারণটা যে ফর্জারি, চিটিং এই সমস্ত কোনো কিছুই নাই, কারণ ও যেটা ভ্যাকসিন দিয়েছে আজ পর্যন্ত এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি যে এই ভ্যাকসিনটা জাল।
আপনি এখনো জাল ভ্যাকসিন বলে এখনো আমাদের কাছে পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনাকে ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস বলে দেখানো হচ্ছে। বারবার আমাদের বক্তব্য ছিল এই টাইপের কাজ একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এ কোনোভাবেই করতে পারে না, কী আছে না আছে তদন্ত করে দেখার জন্য আবেদন করেছি। এবং এই মামলাটাতে কোথাও আপনি পাবেন না যে তার এই উদ্দেশ্যটা ছিল যে আমি এই জাল ভ্যাকসিনটা দিচ্ছি, এই জাল ভ্যাকসিনটা দিলে আমি কাকেও মেরে ফেলবো। তার কোনো সোশ্যাল একটা আসপেক্ট ছিল, সে ভেবেছিল যে এইটাকে আমি করে কিছু সমাজের কিছু আমি কল্যাণ কিছু করতে পারবো ভালো মানুষের জন্য। তার কারণটা হচ্ছে ওর কারো কাছ থেকে একটি পয়সা পর্যন্ত ও নেয়নি। যতগুলো দিয়েছে আর যে ভ্যাকসিনটা দিয়েছে অ্যামিক্যাসিন, সেই ভ্যাকসিনটা হচ্ছে যদি কোনো কারো ইউরিনের কোনো প্রবলেম হয় যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু যদিও সেটা তদন্ত করে বেরিয়ে আসবে, তো সেটা হার্মফুল কিছু নয়। এবং যতটুকু দেওয়া হয়েছে সেটা হচ্ছে 0.5, যেটা মানুষের শরীরে কোনোভাবেই আপনি আদালতে বললেন যে দুজন নেতা তারা ওনার মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। বেনিফিশিয়ারি মানে দুজন লিডার নয়, দুজন আমি কোনো পলিটিক্যাল আমি বলিনি, কিন্তু দুজন ব্যক্তি আছে, সেই দুজন ব্যক্তি সোনারপুর থেকে লোক নিয়ে আসতো গাড়িতে নিয়ে এসে তারা করে গেছে। কিন্তু আমার যে অ্যাকিউজ বলতে পারলেন না কেন, সে কি কোনো রাজনৈতিক সেই বিষয়ে আমার ক্ষেত্রে বলা একটু অসুবিধা, আমি বলতে পারলাম না। রাজনৈতিক কারণ বিচার পর্ব বিচারের মতো চলছে, এর সঙ্গে রাজনৈতিক কোনো যোগ আছে বলে মনে করি না। যেটুকু থাকে কোনো ব্যক্তি কিছু করলে করে থাকতে পারে, বিচারক সেটা বিচার করে দেখবে। কিন্তু আজ পর্যন্ত ছেলেটি একটি পয়সাও নেয়নি। প্রত্যেকের মনে প্রশ্ন হচ্ছে যে জাল ভ্যাকসিন দিয়েছে, এই ভ্যাকসিন কেন দিল, কেউ মরে যেতে পারে, কারো কিছু হয়ে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যেদিন থেকে ভ্যাকসিন দিয়েছে আজ পর্যন্ত কারোর কোনো প্রবলেম হয়নি, বা কেউ এসে বলেনি যে আমি হাসপাতালে ভর্তি আছি, যে আমাকে এটা যে আমার কালকে মারা যেতে পারি বা কোনো কিছু করতে পারি। এই মামলাটা যেটা হচ্ছে যতটুকু দেখলাম, এই আসামিটাকে ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সের পরিস্থিতির শিকার, এই টাইপের উদ্দেশ্য ওর কোনো দিনই ছিল না। হঠাৎ আমি আজকে এর আগের দিনে দেখলাম একটা অ্যাটেম্প টু মার্ডার বা 307 অ্যাড হয়েছে। 307 যদি অ্যাড হতো, যদি সত্যিকারে সেই রকম কোনো সেকশন থাকতো বা তার উদ্দেশ্য থাকতো, তাহলে কেউ না কেউ যারা ভ্যাকসিন নিয়েছে তারা অসুস্থ হয়ে হয় হাসপাতালে ভর্তি থাকতো, নাহলে কোনো নার্সিংহোমে হতো, সেই চিকিৎসাধীন হতো। এইরকম কোথাও কিছু নেই। আপনার পুরো নাম? দিব্যেন্দু ভট্টাচার্য। আপনি অভিযুক্তের পক্ষে? হ্যাঁ, দেবাঞ্জন দেবের আইনজীবী। দেবাঞ্জন কিছু বলবে? শুধু কি তুমি একা? মানুষ জানতে চায় শুধু কি তুমি দেবাঞ্জন একা? কিছু বলবে? আরো কেউ রয়েছে? দেবাঞ্জন Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।